তোদের দুটোর মধ্যে কোনটা আগে মরবি বল। ছেড়ে দিন স্যার। বউ নাকি তুই আমার যে তোকে ধরে থাকবো? সুগা অবাক হয়ে তাকায়। জাঙ্কুক বলছে নাকি কোনোদিন তো এমন বলে না। এই গুরুগম্ভীর ছেলেকে কোনোদিনও ফাজলামি মারতে শোনেনি। হঠাৎ করে গান পয়েন্ট করে জাঙ্কুক একটা লোকের দিকে। 1 2 3। অন্যদিকে তেদের ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে আসা হয়েছে পাহাড়ি এলাকাতে। সারাদিন অনেক মজা করে কেটেছে সবার। মধ্যরাত, পাশে গভীর জঙ্গল, বিদায় চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ। ক্যাম্পের পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। জলের আওয়াজ কানে আসছে, মৃদু হাওয়াও বইছে সাথে। তেই নিজে তাঁবু থেকে বেরিয়ে এসেছে। ঘুম না আসার দরুন ভেবেছে নদীর পাশে গিয়ে বসবে। যেই ভাবা সেই কাজ। তে আনমনে বসে আছে। হঠাৎ শুনতে পাই কারো চেঁচানোর আওয়াজ। বুক কেঁপে উঠল তের। আওয়াজ আসছে জঙ্গলের ভেতর থেকে। কেউ কি বিপদে পড়লো? আমার কি যাওয়া উচিত? কিন্তু ঘন জঙ্গল, এই জঙ্গলে তেমন হিংস্র প্রাণী না থাকলেও ভয় তো হচ্ছে। শত ভাবনা বাদ দিয়ে চললো জঙ্গলের দিকে। কিন্তু আর তো কারোর আওয়াজ আসছে না। কিছু দূর যেতেই একটা বাড়ি চোখে পড়ে। বাড়িটাকে দেখে তে ভীষণ অবাক হয়। দেখতে অপূর্ব, দোতলা বাড়ি। এই জঙ্গলের মাঝে এত সুন্দর বাড়ি দেখে তে অবাক না হয়ে পারল না। আরো কৌতূহল জাগে মনে। গভীর জঙ্গলে মধ্যরাতে তোয়াক্কা না করে এগিয়ে যায় সেদিকে। দোতলা বাড়ির মেন গেটের কাছে যেতেই দেখতে পেল একটা লোক চেয়ারে বসে আছে। তার পাশে আরো অনেক লোক দাঁড়িয়ে, কিন্তু সামনে একটা লোক বসে আছে হাঁটু মুড়ে, আর একটা লোক শুয়ে। চারপাশে রক্ত দেখে আটকে উঠল। মুখ চেপে রেখে সামনে হাঁটু মুড়ে বসে থাকা লোকটার কথা শুনতে লাগলো। স্যার প্লিজ ছেড়ে দিন, আর করব না। আচ্ছা যা, ছেড়ে দিলাম। জ্যাকসন খুশিতে মৃদু হেসে উঠতেই আবারও শুট করে জাঙ্কুক। গানে সাইলেন্সার লাগানো থাকায় শুটের কোনো প্রকার আওয়াজ না এলেও এই লোক আবারও চিৎকার দিয়ে ওঠে। সেই আওয়াজ অবশ্য ভেসে আসে। তে ভয়ে কেঁপে উঠল। অন্যদিকে ঘুরে থরথর করে কাঁপছে। দৌড়েছে পালাবে সেই শক্তিটুকু নেই। রিনরিনিয়ে কান্না করতে একটা লোক সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক কপাল কুঁচকে দেখছে মেয়েটাকে। পরনে সাদা থ্রি পিস, চুল খোলা, ঢাকায় বাতাসে নড়ছে। উজ্জ্বল শরীর কেমন জানি ফ্যাকাশে হয়ে এসছে। তেই মাথা তুলে পুরুষটিকে দেখি। সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরিহিত অসম্ভব সুন্দর একটি পুরুষ। 6 ফুটের মতো লম্বা, জিম করা বডি। এর দেখাতেই যে কেউ প্রেমে পড়তে বাধ্য। কিন্তু তের মাথায় এখন এত কিছু আসছে না। তে প্রথমে ভেবেছিল এটা সেই চেয়ারে বসে থাকা লোকটা হবে। ওর কান্না শুনে এসছে, কিন্তু না, ওই লোক তো পুরোই ব্ল্যাক পরেছিল। তার মানে এটা অন্য কেউ। এই মেয়ে, তুমি আমার বাড়ির সামনে কি করছো? বাড়ির ভেতরে একটা লোক, দুটো লোক গুলি করছিল। কি একটা লোক দুটো লোক করছো আর গুলি? ও হ্যালো, এটা আমার বাড়ি, এখানে এইসব কিছু হয় না। ওই তো সব ফাঁকা আছে। কে আছে ওখানে? কাউকে দেখতে পাচ্ছ? কি অবাক হয়ে এবার পেছনে ঘোরে। সত্যি তো কেউ নেই, কিন্তু সেখানে তো। জাস্ট শাট আপ। তুমি কে? এখানে কি করছো? আর এই মাঝরাতে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি সত্যি বলছি, বিশ্বাস। চুপ! জাঙ্কুক এত জোরে চুপ বলায় যেন জঙ্গলের ভিতর থেকে বারবার ফিরে আসছে সেই কথাটা। তুমি জানো আমি কে? তে চুপ করে দাঁড়িয়ে মাথা নিচু করে কান্না করছে। মাথা দুদিকে এড়িয়ে না বোঝালো। জাঙ্কুক আবারও প্রশ্ন করে, কে তুমি? এখানে কি করছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্রী। এখানে ক্যাম্পিং এর জন্য এসেছি। রাতে ঘুম আসছিল না, তাই নদীর পাড়ে বসেছিলাম। কিন্তু হঠাৎ করে আওয়াজ পেয়ে এদিকে আসি। আর বাড়ির সামনে দেখি একটা লোক। এই জঙ্গলে এত রাতে তোমার একা আসা উচিত হয়নি। এটা আমার বাড়ি, একা থাকি, ছুটি কাটাতে এসেছি আমি। কোনো লোক এখানে থাকার কথাই নয়, চান্সও নেই। যাও নিজের ক্যাম্পে। তেল মাথা নিচু করে চলে যেতে নিলে জাঙ্কুক আবারও ডাকে, এই মেয়ে, তোমার নাম কি? একা যেতে হবে না, আমি যাচ্ছি, চলো। না হলে আবার কোন দিকে কি দেখে ফেলবে কে জানে। তেল মাথা নত করল। তার স্পষ্ট মনে আছে, কিন্তু তারপর তো আর কাউকে দেখতে পেল না। তাহলে কি মনের ভুল? আসবে নাকি আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকার প্ল্যান করছো? এবার এগিয়ে যাই। আপনি কি? জাঙ্কুক এবার পিছন ঘুরে তাকায়।
তুমি সত্যি আমাকে চেনো না? জাঙ্কুক নিজে অবাক হচ্ছে। প্রথমে কথাটাকে গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছি মেয়েটা সত্যি বলছে। যেখানে দুনিয়া দাপিয়ে বিজনেস করছে সেখানে এই মেয়ে তাকে চেনে না। আবার ভাবলো নাও চিনতে পারে। সবাইকে যে চিনতে হবে তার তো কোনো মানে নেই। জিয়ন জাঙ্কুক, এখানে এত এত গভীর জঙ্গলে আপনি একা থাকেন, ভয় লাগে না? না, ভয় কিসের? ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এখানে আসি যাতে একাকী সময় কাটাতে পারি। সাবধানে হাঁটো। কিছু দূর এগোতেই আবার বলি, থামুন, আর যেতে হবে না। জাঙ্কুক এবার ব্রু কুচকে পিছন দিকে তাকায়। কেন? আপনার সাথে কেউ দেখে ফেললে আমাকে খারাপ ভাববে। সেই দায়িত্ব আমার। তে অবাক হয়ে তাকায়। হেঁটে পৌঁছালো ক্যাম্পের সামনে। তে এসে অবাক হয়। জিমিন সহ অন্যান্য স্টুডেন্ট থেকে শুরু করে সব স্যাররা ম্যামরা খুঁজছে দেখে হুট করে জিমিনের চোখ পড়ে যায় তের উপরে। জিমিন রাগের মাথায় দৌড়ে এসে তেকে এক থাপ্পড় দেয়। পাশে কে আছে তা জিমিনের খেয়াল নেই। সে তো ব্যস্ত তেকে ধমকাতে। এই অসভ্য মেয়ে, কোথায় গেছিলি এই রাতের বেলায়? জানিস কত টেনশন হচ্ছিল? হুট করে ঘুম ভাঙতে দেখে তুই পাশে নেই, ভাবলাম চলে আসবি। 15 মিনিটের মধ্যেও যখন ফিরলি না তখন স্যার ম্যামদের নিয়ে গিয়ে খুঁজতে থাকি। কত খুঁজেছি তোর কোনো আইডিয়া আছে? বেয়াদব মেয়ে। এই জন্য তুমি ওকে মারবে? জিমিনের পাশ ফিরে তাকাতেই অবাক হয়, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। জাঙ্কুক স্যার, আপনি? তুমি ওকে মারলে কেন? আসলে রাগের মাথায়। চুপ! ওকে যা বলার এমনি আমি ওকে বলে দিয়েছি, আর কিছু বলবে না। যাও, তাঁবুর ভেতরে যাও। জিমিন কেঁপে উঠল, মাথা নাড়িয়ে চলে গেল। সাথে নিয়ে গেল তেকেও। একটা স্যার হঠাৎ পিছন ফিরে তাকাতেই জাঙ্কুককে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। বাকিদের নিয়ে আসে জাঙ্কুকের কাছে। স্যার, আপনি? মিস তেইহং গভীর জঙ্গলে ভুল করে চলে গিয়েছিল। আমি তেইহংকে দিয়ে গিয়েছি। ওর ফ্রেন্ডের সাথে তাঁবুতে চলে গেছে। ওকে আর এ নিয়ে কিচ্ছু বলবেন না। ওহ মাই গড, আপনি এখানে থাকেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আপনার কত বড় ফ্যান স্যার, আপনি জানেন? বডিগার্ড থাকি বলে কোনোদিন যেতে পারিনি আপনার কাছে। আজ একটা সেলফি নি। জাঙ্কুক সেদিকে কোনো পাত্তা না দিয়ে সুবিনকে বলে, আসছি। এই বলে জাঙ্কুক চলে যায় সেই জঙ্গলের ভেতরে বাড়ির দিকে। সরি রে দোস্ত, আমি তোকে মারতে চাইনি। আমি জানি দোস্ত, কিন্তু কেস কি? কি কেস? তুই হঠাৎ গভীর জঙ্গলে কেন গেলি? তেবা জিমিনকে সবটা খুলে বলে। কিন্তু উনি কে? কে জিয়ন জাঙ্কুক? তুই সত্যি ওনাকে চিনিস না? হায় আল্লাহ, উনি নাম্বার 1 বিজনেসম্যান। সব মেয়েদের ক্রাশ উনি। একবার দেখার জন্য পাগল হয়ে থাকে সবাই, কিন্তু কেউ ওনার ধারে কাছেও যেতে পারে না, কারণ সবসময় উনি কড়া গার্ডের মধ্যে থাকেন। সাথে থাকে ওনার বেস্ট ফ্রেন্ড মিনিয়ঙ্গি, মানে সবাই যাকে সুগা বলে চেনে। সুগা? কই তুই? কি ব্যাপার রে? মেয়েকে দেখে আমাকে চলে যেতে বলি কেন? তুই তো কোনো মেয়েকে সহ্য করতে পারিস না, সেখানে নিজে ওকে দিয়ে এলি। অন্য কোনো মেয়ে আর ও এক না। কেন? ও কি মেয়ে নয়? এক চড় মেরে সমস্ত দাঁত তোমার ফেলে দেব ওর নামে একটা বাজে কথা বললে। আজ থেকে ওর ওপর নজর রাখবি তুই নিজে। আর হ্যাঁ, ও সব ডিটেলস আমাকে বের করে দে। তুই কি প্রেমে? না, এই জীবন জাঙ্কুক ওইসব প্রেমে ট্রেমে পড়ে না। শুভ্রপরীর ভালোবাসাতে ভাসছি আমি। একদিনে ভালোবাসা? ওইসব প্রেমে পড়া হিরোদের কাজ। আমি ভিলেন হয়েই না হয় থাকি, আমার আসল রূপ জানিয়েই ওকে আমার ভালোবাসায় ডুবাবো। আর না ডুবলে আমার কিছু করার নেই। আজকের পর থেকে ওর নাম যেমন আমার হৃদয়ের মাঝে লেখা হয়ে গেছে, তেমন সম্পূর্ণ আমিটাকেই ওকে উৎসর্গ করে দিয়েছি। থাক ভাই, কি সব কঠিন ভাষা। সেই শুভ্রপরীর কি নাম? কিম তেইহং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। খোঁজ নে ওর ব্যাপারে। আচ্ছা, কালকেই জানাচ্ছি আমি। তোর নেটওয়ার্ক এত দুর্বল বলে তো আমি জানতাম না। জানলে তোকে এই দায়িত্ব কখনোই দিতাম না। 5 মিনিট অন্তত ওয়েট কর দোস্ত, দিচ্ছি। ওদের কথাই সরালি। এত সুন্দর পাহাড়ি নদীতে ওদের স্নান করাতে পাঠিয়ে দিলাম সারা জীবনের জন্য। সুন্দর করে ঘর পরিষ্কার করে স্নান করে নিলাম। ভাগ্যিস তুই জ্যাকেটের ভিতরে সাদা শার্ট পরেছিলি আর ওকে আগেই দেখে ফেলেছিলি, না হলে আর তোমার শুভ্রপরীর প্রেমে পড়া হতো না। জাঙ্কুক এবার মুচকি হাসি দিয়ে রুমে চলে যায়। 5 মিনিটের মধ্যে সুগা সব ডিটেইলস জাঙ্কুককে পাঠিয়ে দিয়েছে। জাঙ্কুক এবার ডেভিল স্মাইল দেয়। বি রেডি বেবি, তোমার লাইফে ভিলেন রূপী হিরো আসছে। সকালে জিমিন উঠে নাস্তা করে বাসে উঠবে।
তখনই ঠিক চোখ গেল দূরে থাকা সেই ব্ল্যাক বাড়িটার দিকে। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে দেখছে, আর না তাকিয়ে বাসে উঠে পড়লো। জাঙ্কুক এবার ছাদ দিয়ে নিচে নামে। সুগা, আমি ঢাকা গেলাম, আমার বউ চলে যাচ্ছে। যা, আমি অন্য গাড়ি করে আসছি, আর বডিগার্ডদেরও ইনফর্ম করে দিচ্ছি। আচ্ছা। জাঙ্কুক তার গাড়িতে বসানো তো দূর, কাউকে আজ অব্দি ছুতেও দেয়নি। তার কোনো জিনিসে অন্য কারোর একটা স্পর্শ অব্দি যদি লেগেছে তো জাঙ্কুক সেটা ছুঁয়েও দেখবে না। জাঙ্কুকের নিজস্ব বাড়িতে আজ অব্দি সুগাও ঢোকেনি, এমনকি ফ্যামিলি মেম্বাররাও ঢোকেনি। কোনোদিন যদি ও এসেছে তাহলে বিশাল বাগানে থাকা চেয়ারে বসেই গল্প করে চলে গেছে। জাঙ্কুকের মা বাবারা আলাদা বাসাতে থাকে। জাঙ্কুকে হাজার কাকুতি মিনতি করেও আনতে পারেনি, কারণ একটাই, সে একা থাকবে, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। জাঙ্কুক ঢাকা পৌঁছে নিজের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর অফিসে চলে যায়। স্যার, আসবো? আসুক। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে গেস্ট হিসেবে আপনাকে ডেকেছে। আজ ভোরের দিকে মেল এসেছিল। আপনি তো কোনো বিশ্ববিদ্যালয়ে যান না, তাই আমি আপনাকে না জানিয়ে এইবারে ক্যান্সেল করে দিয়েছি। জাঙ্কুক সব শুনে রাগি চোখে এক ঝলক তাকায়, তারপর ল্যাপটপে আবার তাকায়। ঠিক আছে, এখন যাও। বিয়ঙ্গ চলে যেতে সুগাকে কল করে ডাকে জাঙ্কুক। আসবো জাঙ্কুক? আয়, বল কি হয়েছে। বিয়ঙ্গুকে তার রেজিগনেশন লেটার এক্ষুনি দিয়ে দিতে বলিস, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়াটা কনফার্ম কর। বউকে মিস করছি আমি। সুগা মুচকি হাসি দেয়। সে বুঝতে বাকি থাকে না যে বিয়ঙ্গু তার মানে কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। আমার যে এমন একটা বউ কবে হবে কে জানে। তোর যাওয়াটাও ফিক্সড কর। আমি কেন যাব? আমি তো কিছুক্ষণের মধ্যেই সিলেট সেকশনের কাজে বেরিয়ে যাচ্ছি। তোর থেকে অনুমতি চাইনি, ডিসিশন জানিয়েছি। আচ্ছা স্যার। জাঙ্কুক কঠিন চোখে তাকাই একবার। সুগার ভয়তে না দাঁড়িয়ে চলে যায়। আজ নবীনবরণের জন্য জিমিনের জোড়াজুড়িতে শাড়ি পরেছে ব্ল্যাক কালারে, আর জিমিন পরেছে রয়্যাল ব্লু কালারের শাড়ি। যদি আলটা গায়ের রঙে আরো বেশি সুন্দর লাগছে দুজনকে। দুজনেই চলে গেছে ভার্সিটিতে। তৃতীয় বর্ষের ছাত্রী বলে তেমন কোনো দায়িত্ব নেই। ভেবেছে যাবে, খাবে, ছবি তুলবে আর চলে আসবে। আর জিমিন এসছে নতুন ক্রাশ খুঁজতে, বিশেষ করে যে নতুন গেস্ট আসছে সে নাকি খুব হ্যান্ডসাম। তবে কে আসছে এটা সারপ্রাইজের জন্য রেখে দিয়েছে সবার কাছে। হঠাৎই জিমিন দুজনেই দেখে স্যার ম্যাম থেকে শুরু করে সব স্টুডেন্টরা দৌড় দিয়েছে গেটের দিকে। তাদের দেখা দেখি জিমিন আর তেও গিয়েছে। ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছে না ঠিক করে, শুধু দেখছে 20টার মতো কালো গাড়ি দাঁড়িয়ে আছে। দুটো গাড়ি বাদ দিয়ে বাকি সব গাড়ি থেকে বডিগার্ড নেমে গেছে, যাতে জাঙ্কুকের গাড়ি কেউ স্পর্শ করতেও না পারে। হঠাৎই ভিড়ের ধাক্কায় পড়ে গেছে। আহমমূলক শব্দ করতে হঠাৎই একটা শক্তপোক্ত হাত তেকে টেনে তুলে নিজের বুকের ওপরে ফেলে। তে ব্যথা এখনো চোখ খুলতে পারেনি। জিমিন সহ বাকি সবাই হতবাক হয়ে তাকিয়ে। মিডিয়ার লোক অ্যালাউ নেই, জাঙ্কুকের কড়া নির্দেশ। কোথায় ব্যথা পেয়েছো দেখি? এবার চোখ মেলে তাকায়। এমন কোথাও না, আমি ঠিক আছি। এই বলে দূরে সরে দাঁড়ায়। জাঙ্কুক ব্রু কুচকে একবার তেকে দেখে হাঁটু মুড়ে তার সামনে বসে পড়ে। তের পা নিজের পায়ের ওপর রাখে, সরিয়ে নিতে গেলেও শক্ত করে চেপে রাখে। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে তেমন কোথাও লাগেনি, একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে। সুগা, সিসি ক্যামেরা চেক দিয়ে দেখ তো কে করেছে। সুগা 5 মিনিটের মধ্যে দৌড়ে আসছে, আর সাথে করে দুটো ছেলেও আছে। তারা তের ওপর নজর রাখতো, সাথে ভার্সিটির মেয়েদেরও বিরক্ত করতো। জাঙ্কুক একবার সেদিকে তাকায়। সুগাকে ইশারা দিতে ওদের ছেড়ে দেয়, সাথে জায়গাটা ফাঁকা করিয়ে দেয়। জিমিন তেকে নিয়ে স্টেজের কাছে চলে যায়। তোর আর ওনার মধ্যে কিছু চলছে নাকি রে? আমি তো ওনাকে ঠিকভাবে চিনিও না, কি করে কি চলবে? কিন্তু ওনার লুকটা জাস্ট ওয়াও। পুরো ব্ল্যাক স্যুট, সাথে ব্ল্যাক সানগ্লাস। 1 সেকেন্ড, তুই তো আজ ব্ল্যাক পরেছিস? তুই রাগি চোখে তাকাই একবার জিমিনের দিকে। তাহলে কি তোরও সুগা ভাইয়ের সাথে কিছু চলছে নাকি? সেম রঙের ড্রেস আপ? ওই বিনায়ের পাগল তুই? জিমিন রাগি চোখে তাকাই সুগার দিকে, যে এতক্ষণ জিমিনকে দেখছিল। হঠাৎ এভাবে জিমিনের তাকানোতে ভরকে গেছে সে। জাঙ্কুকে স্পিচ দেওয়া শেষ হলে জিমিনকে বলে ওয়াশরুমে চলে যায়, খুব সাবধানে। পায়ে ব্যথাটা এখন তেমন নেই। এই যে তুমি তেই রং না? জি ম্যাম। লিজা থেকে কথা নেই বার্তা নেই হুট করে এক থাপ্পড় মারে। তে গালে হাত দিয়ে সরাসরি চোখে তাকাই লিজার দিকে। জাঙ্কুকের সামনে পড়ে যাওয়ার নাটকটা করতেই হলো। আমি তো থাক, তোমার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি।
আমার জাঙ্কুকের গায়ে একদম ঢলে পড়বে না। কোনোদিন যদি দেখেছি তো ভার্সিটি ছাড়া করব। আমি ওকে মেল করেছিলাম বলেই আমার কথা ফেলতে পারিনি, তাই এসেছে, না হলে ও কোনো ভার্সিটির প্রোগ্রামে যায় না। এই বলেই লিজা হন হন করে চলে যায়। এই কান্না করতে শুরু করে। আমি তো এইসব ওনাকে করতে বলিনি, আমি তো ঠিকভাবে চিনিও না ওনাকে। কেন উনি, ওনার জন্য আমি অপমানিত হব, মার খাবো? উনি নিজেই তো এইসব করতেন, এখানে আমার কি দোষ? এবার ওয়াশরুমে জলের ঝাপটা নিয়ে তারপর বেরিয়ে আসে। মাঠের এক পাশ দিয়ে মাথা নিচু করে হাঁটতে শুরু করে। মলিন চেহারা দেখে দূর থেকে জাঙ্কুক বসা থেকে উঠে দৌড় দেয় তের কাছে। তের একটু পেছনে লিজা দাঁড়ানো ছিল। এদিকে জাঙ্কুকে আসতে দেখে লিজা ভাবছে তার কাছে আসছে, লজ্জায় সেও মাথা নুয়ে ফেলে। এদিকে জাঙ্কুকে দৌড়ে আসতে দেখে সুগা আর বাকি বডিগার্ডরা জাঙ্কুকে ঘিরে ফেলে। কি হয়েছে তোমার তে? তে মাথা তুলে তাকায়। কাঁধ থেকে জাঙ্কুকের হাতটা সরিয়ে দিয়ে খানিকটা পিছিয়ে যায়। ভার্সিটির উপস্থিত সবাই এই দৃশ্য দেখছে। জিমিনে তো ভয় করছে রীতিমতো। সে যতদূর জানে জাঙ্কুক খুব রাগী আর একরোখালো, তাই কোনো মেয়ে তো দূরের কথা, কোনো ছেলেও ওনার সাথে ঠিকভাবে কথা বলতে 10 বার ভাবে। সেখানে তো এমন করছে, অথচ জাঙ্কুক একেবারে শান্ত। আপনি আমার সামনে আসবেন না প্লিজ। কেন? জাঙ্কুকের এমন কঠিন স্বর শুনে তের এবার মাথায় রাগ উঠে যায়। আপনার জন্য আমি কেন কথা শুনতে যাব বলতে পারেন? আমি তো আপনাকে ঠিকভাবে চিনিও না পর্যন্ত। সুগা সহ সমস্ত বডিগার্ডরা অবাক। এই প্রথমবার এত জোরে জাঙ্কুকের সাথে চোখে চোখ রেখে কেউ কথা বলছে। শেষ, এই গেম দেখুন শেষ। মানে এক্ষুনি থাপ্পড় পড়লো বলে আজ অব্দি জাঙ্কুকের সাথে এইভাবে কেউ কথা বলেনি। কিন্তু সামনে তাকাতে সুগা অবাক। কোথায় কি, জাঙ্কুক তো এখনো শান্ত। কে কি বলেছে তোমাকে? জানি না, কিন্তু আপনি আমার সাথে কথা বলবেন না আর। আই সেড কে কি বলেছে তোমাকে? আপনি তো লিজা ম্যামের কথা এখানে এসেছেন না? ওনার আপনাকে পছন্দ, তাহলে আপনি কেন আমার পিছে পড়ে আছেন বলেন তো? আপনার জন্য আমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে, আমি এসব চাই না। হু ইজ লিজা? লিজা অপমানিত হলো। এদিকে ভয়ও লাগছে তার। তেও ভয়ে ভয়ে জাঙ্কুককে দেখছে। এতক্ষণ গলা চড়ালো, এবার জাঙ্কুককে দেখে তার ভয় লাগছে। মাথার রগ যেন জাঙ্কুকের ফুলে উঠেছে লিজার কথা শুনে। বাহ, আপনি যার কথা এলেন তাকেই চেনেন না? আমি নিজের ইচ্ছেতে এখানে এসেছি, কারণ এখানে আমার শুভ্র পরি আছে তাই। তেও অবাক হয়ে আশেপাশে তাকায়। দেখে লিজা সাদা আর গোল্ডেনের কাজ করা শাড়ি পরে আছে। ওই তো আপনার শুভ্র পরি, লিজা ম্যাম। আমি না, প্লিজ ওদিকে যান। জাঙ্কুক এবার তের পিছনে তাকায়। লাজুক হয়ে মাথা নত করা মেয়েটাকে দেখছে। সেদিনের রাতে সেই বাচাল মেয়েটা। জাঙ্কুকের রাগ যেন এবার সীমা ছাড়িয়েছে। মাথার রগ আরো বেশি ফুলে উঠেছে। তের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ডাকে, লেডি গার্ড একজন এসো। ইয়েস স্যার। স্ল্যাপ ফর only 5 টাইমস। যিনি অর্ডার পেতে কষিয়ে একখানা থাপ্পড় দেয়। একখানা থাপ্পড় খেয়ে লিজা রীতিমতো মাথা ঘুরছে। এখনো 4টে চড় খেতে হবে। জাঙ্কুকের কথা মতো জেনিও 5খানা চড় দেয়। লিজা মাটিতে বসে পড়েছে। প্রিন্সিপাল? ইয়েস স্যার। এক্ষুনি একে বের করে দেবেন ভার্সিটি থেকে। ইয়েস স্যার। তেও অবাক হয়ে দেখছে। জাঙ্কুক এবার তের দিকে ঘুরে তাকায়। কেউ যদি এরপর থেকে কিছু বলে, এইটা আমার পার্সোনাল নাম্বার, যখন খুশি কল দিও, সেটা রাত 2টোই হোক বা ভোর 4টের সময়, যখন তোমার ইচ্ছে করবে তখন। কিন্তু আমি তো। জাঙ্কুক এবার তের দিকে কিছুটা ঝুঁকে। তে পিছন দিকে মাথা কিছুটা সরিয়ে নেয়। জাঙ্কুক তের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, অনেক কাজ আছে, আসছি আমি আমার শুভ্র পরি। সুগা চল। তে এখনো থম মেরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে সামনের দিকে চলে যায়। ঠিক আছিস তুই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চল বাড়ি যাই, আর ভালো লাগছে না প্রোগ্রাম দেখতে। তে বাড়ি ফিরে সেখানেও অবাক হয়েছে। বাড়ি ভর্তি মেহমান। এই বিকেলে মেহমানের আগমনের কারণ বুঝতে বেশি দেরি হলো না। তে মা, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে আম্মুর সাথে নিচে এসো। জিসু তার মেয়েকে নিয়ে উপরের রুমে চলে যায়। মা, এই লাল শাড়িটা পরে নে, তোর আব্বু তোর জন্য খুব ভালো পাত্র এনেছে। ছেলে সরকারি চাকরি করে। আম্মু, আমি কোনোদিন আব্বুর মুখের উপরে কথা বলিনি, আজও বলবো না। তোমরা যা ভালো বুঝবে তাই
তাই হবে। একটু ওয়েট করো, আমি রেডি হচ্ছি। অন্যদিন হলে হয়তো তে না করতো একটু হলেও, কিন্তু সেই লোক যেভাবে পিছে পড়েছে তার থেকে ভালো বিয়ে করে নেওয়া আব্বুর কথা মতো। 15-20 মিনিট পরে নামলো তে। বাহ, মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে মা বাড়ির কোনো কাজ করতে হবে না, তুমি নিজের বাড়ির মতোই স্বাধীনভাবে ওখানে চলাফেরা করবে, আর তুমি পড়াও করতে পারো যত দূর তুমি চাও। এই মাথা নত করে বসে আছে। আপনারা চাইলে রেজিস্ট্রিটা আজকেই করিয়ে রাখি, তারপর না হয় কিছুদিন ছেলেমেয়েরা নিজেদের মতো করে নিজেদেরকে চিনুক, তারপর না হয় বিয়ে ধুমধাম হবে। আরে এ তো খুব ভালো প্রস্তাব। তেমা, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকলেও বাকি, যখন এই বিয়ে হবে তখন না বলে বিদেশ বাড়ি কি লাভ? না আব্বু, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। রাজভারী কণ্ঠ শুনে বাড়ির সবাই দরজার দিকে তাকায়। জিয়ন জাংকুক, আরে শ্বশুরাবু, আপনি আমাকে চেনেন দেখছি। কি যাতা বলছো? আমি তোমার শ্বশুরাবু হলাম কবে থেকে? হননি, তবে এবার হবেন। এই বলে জাংকুক সাইন করে দিল সেই পেপারে। সাইন করতে কে তাকিয়েছে? যার হাত থেকে বাঁচার জন্য বিয়ে করতে রাজি হয়েছিল এখন সে হাজির। জাংকুক খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এমনি এমনি কাজ হবে না। হাতে থাকা বন্দুকটা তাক করলো জিহোপের দিকে। সাইন করো, আর না হলে না, কিছু করবে না প্লিজ। সবাই জানে এখানে নীরব দর্শক, জাংকুককে চেনে না এমন কেউ নেই। এই নীরবে মাথা নিচু করে কাপা কাপা হাতে সাইন করে দেয়। সাইন হতেই ওই পেপার নিয়ে আর এক হাতে তের হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে। এখানে তে চাইলেও কিছু করতে পারবে না। দিজো কান্না করে আটকাতে গেলে জিহোপ আটকে দেয়। তে বোনকে কি আমার গাড়িতে নেব? ও আমার বউ। আচ্ছা ভাই, আমি বাগান অব্দি সাজিয়ে রেখেছি। জাগত একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে বসায় দেখে, তারপর একটা বিশাল বিলাসবহুল বাড়ির সামনে এসে থামে। তে গাড়ি থেকে নেমে বাড়ির সামনে গিয়ে অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্যালেস টাইপের এক বিশাল বাড়ি, সামনে বিশাল বাগানও আছে, আর সেখানে টেবিল চেয়ার রাখা, পাশে বিশাল সুইমিং পুল। পছন্দ হয়েছে তোমার বাড়ি? আমার? হ্যাঁ, যা আমার তা আজ থেকে তোমার, সাথে এই পুরো আমিটাই ফ্রি। আপনাকে আমার মেনে নিতে সময় লাগবে। বিয়ে মানি না এটা বলবো না, সেটা বলা বোকামি হবে। কারণ একটা মেয়ের জীবনে একবার বিয়ে হয়ে যাওয়ার মানে কি তা আমি জানি। তাই আগে থেকেই বলে দিতে চাই আমার সময় লাগবে। তার আগে আপনাকে আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। কেন? কারণ আমার কাছে আমার ফ্যামিলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমি? আপনি আপাতত আমার কাছে এখনো অপরিচিত। জাংকুক নিজের রাগকে দমিয়ে রাখে। ভেতরে চলো, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। ভেতরে গিয়ে আরো এক দফা অবাক হয়। এক তো সম্পূর্ণ বিশাল বাড়ি ফাঁকা, তার উপর দেখে এটাকে কোনো রাজপ্রাসাদের থেকে কম লাগছে না। তীব্র কুচকে জাংকুকের দিকে তাকায়। আপনি কোনো দু নম্বরই ব্যবসা করেন না তো? জাংকুকের কথা শুনে সশব্দে হাসে। এত প্রাণ খোলা হাসি প্রথমবার দেখলো তে। তোমার জামাই সৎ উপায়ে টাকা উপার্জন করে। তে মুচকি হাসে। দোতলার ওই রুমটা আমাদের। আমি আলাদা রুমে? এতক্ষণ কিছু বলিনি মানে এই না যে সব সহ্য করব। তাড়াতাড়ি যাও, ফ্রেশ হও, আমি রান্না করে নিয়ে যাচ্ছি। বউ আমার রান্না করতে পারে না তা আমি জানি। তে বউ কথাটা শুনে লজ্জায় নুয়ে পড়ে। তে সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতেই বলে, আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর, এভাবেই হাসবেন প্লিজ, সবসময় গোমরা মুখ করে থাকবেন না। জাংকুক তীর দিকে তাকিয়ে আবারও মুচকি হাসি দেয়। রাতে ডিনারের পর জাংকুক রুমে আসে। তীর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। যদি এখন জাংকুক তার অধিকার চাই। শুভ্রপরি তে কেঁপে ওঠে। জাংকুকের দিকে নিভু নিভু চোখে চায়। চিন্তা নেই, অধিকার আর চাইবো না, তার মানে এটা ভেবো না যে কোনোদিন চাইবো না। ছোটখাটো কাজ আমি এমনিই করব, কারণ ওটা অধিকারের মধ্যে পড়ে না। আর যদি পড়েও থাকে সেই অধিকার আমি কিছুক্ষণ আগে পেয়ে গেছি। তুমি আগে নিজে স্ট্রং হবে, তারপর আমি না হয় সব অধিকার চাইবো। তোমাকে এখন আমি কিছু কথা বলবো, তা মন দিয়ে শুনবে। আমি চাই না কোনো কথা তোমার থেকে গোপন করতে। তেকে বিছানায় বসিয়ে দিয়ে জাংকুক তের পায়ের কাছে বসে, তারপর বলতে শুরু করে। আমি জিয়ন জাংকুক,
আমার বাবা মায়ের খুব আদরের সন্তান, কিন্তু ওনারা আলাদা বাসাতে থাকেন, কারণ আমার একা থাকতেই ভালো লাগে। আমার প্রায় সব দেশেতেই নিজস্ব কোম্পানি আছে, সুতরাং তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এই সব হালাল টাকায়। আর সেদিন রাতে তুমি চেয়ারে বসে থাকা যে লোকটাকে দেখেছিলে, সেটা আমি। এবার ভয় পায় কিছুটা সেই দৃশ্য কল্পনা করে, তাও নিজেকে শান্ত রাখে। রিভলভার লাইসেন্স করাই। ওদের কেন মেরেছিলাম জানো? ওরা আমার শত্রুপক্ষের হয়ে আমার কোম্পানি তথ্য পাচার করত। সেই পাচারের জন্য আমার বাংলাদেশের একটা কোম্পানির থেকে একদিনে 40 কোটি টাকা লস হয়। বিশ্বাস করো, আমি ওদের এর পরেও মারতাম না, কিন্তু ওরা আমার বোনকে মেরেছে তাদের বসের কথায়। আজ থেকে ঠিক 5 বছর আগে আমার বোন তোমার মতোই ক্যাম্পিংয়ে গিয়েছিল, আর সেখানে ওরা দুজন আমার বোনকে রেপ করে আর তারপর খুন। জাঙ্কুক তীর করে মাথায় এলিয়ে দিয়ে চোখে জল ফেলছে নীরবে। এই হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। কি বলে তাকে সান্ত্বনা দেবে খুঁজে পাচ্ছে না। পুলিশে দিলেও তো পারতেন। জাঙ্কুক মৃদু হাসে, সে হাসিতে কষ্টই লুকিয়ে আছে। তুমি কি ভাবছো আমি আইনে হাতে তুলে দিইনি? নিজের হাতে তুলে নিয়েছি আইন, বাধ্য হয়েছি। ওদের নামে মামলা করেছিলাম, আর পুলিশ ওদের খোঁজার চেষ্টাটাও করলো না। এদিকে ওরা বুক ফুলিয়ে ঘুরছিল। কোন ভাই এইসব দেখে মাথা ঠিক রাখতে পারে বলো? আর 5 বছর পর আমি ওদের মারি। সেদিন আমি খুঁজে পাইনি ঠিকই, না হলে সেই দিনই সব শেষ করে দিতাম। এই দুনিয়া বড়ই কঠিন। আমি তোমাকে প্রোটেক্ট করব সব সময়, কিন্তু আমার বর্তমানে নিজেকে রক্ষা করতে তোমাকেই শিখতে হবে, না হলে এই কঠিন দুনিয়ায় তুমি বাঁচতে পারবে না। কিছু শকুন তোমায় কুড়ে কুড়ে খাবে, আর ঠিক সেই মুহূর্তেই কিছু শকুন তোমায় লোভাতুর দৃষ্টিতে দেখবে, মজা নেবে। সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেবে না। তাই কাল থেকে তোমাকে ক্যারেটে ট্রেনিং দেওয়া হবে, তারপর রিভলভার চালানোর, তারপর আমি নিজে তোমাকে কিছু ট্রেনিং দেব। সব সময় এমন কাজ করবে যাতে তোমার বাঁ হাতের কাজ ডান হাতও না জানতে পারে। এই ট্রেনিং প্রয়োজন, কারণ তোমার আর আমার জীবন এখন এক সুতোয় বাঁধা। আমার শত্রু মানে এখন তোমারও শত্রু। কিন্তু আমি তোমাকে পারতেই হবে। আমার মা বোনের পরে তুমি একমাত্র মেয়ে যাকে আমি স্পর্শ করেছি, ভালোবেসেছি। তোমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার সাথে নিজেকে সহজ করে নিও। তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সমস্যায় এই জাঙ্কুক সব সময় হাজির থাকবে। পারবে না তুমি? আমার জন্য না হোক, নিজের সুরক্ষার জন্য হলেও পারবে না তুমি আমার শুভ্র পরি? পারবো। জাঙ্কুক মুচকি হেসে তীর ঠোঁটে চুমু খায় ছোট করে। ভরকে গেছে। আপনি যে বলেন। এই নাও, বিয়ের রাতে তোমার দ্বিতীয় গিফট। কি আছে এতে? নিজে দেখে নাও। ডায়মন্ডের রিং। আমার শুভ্র পরির জন্য শুভ্র হীরের আংটি। জাঙ্কুক এবার তীর অনামিকা আঙুলে পরিয়ে দেয়। শুয়ে পড়ো। আপনি কোথায় শোবেন? তোমার পাশে। না, ওই সোফাতে শোবেন আপনি। একদম তেরামি করবা না। আপনি না বললেন এই বাড়ি আমার এখন? যান, সোফাতে যান। জাঙ্কুক তীরকে বুকে চেপে শুয়ে পড়ে। অনেক যুদ্ধ চালালেও জিতে পারল না, অতঃপর চুপচাপ শুয়ে গেল। বাইরে ট্রেনার ওয়েট করছে, যাও তুমি। প্লিজ আরেকটু ঘুমাই আব্বু। আমি তোমার আব্বু না শুভ্র পরি, আমি তোমার একমাত্র বাচ্চার আব্বু। উঠে পড়ে যান। এবার ধর পড়িয়ে উঠে বসে। ঘুম থেকে এইভাবে উঠলে ব্রেনে চাপ পড়ে, ধীরে ধীরে উঠবে তো। কি বললেন আপনি? ক্যারেটে শেখানো ট্রেনার চলে এসেছে। আমি তোমার সাথে ব্রেকফাস্ট করে অফিসে যাব। বেশ কিছুক্ষণ পর টিয়া জাঙ্কুক বাইরে গিয়ে দেখে সুগা সহ একটা মেয়ে ট্রেনার আর 20টার মতো লেডি গার্ড দাঁড়িয়ে আছে। এই যে এটা তোমাদের ম্যাম, ভুলেও কোনো চোট লাগলে তোমাদের খবর আছে। আপনি ভালো করে শেখাবেন, তবে তাড়াহুড়ো করে নয়। আর যতক্ষণ তোমাদের ম্যাম বাইরে থাকবে বা বাগানে আসবে, ততক্ষণ মেল বডিগার্ড যেন ভেতরে বাগানে প্রবেশ না করে। সুগা, আজকের দিনটা তুই থাক, আজ তোকে অফিসে যেতে হবে না। কিন্তু সিলেটের সেই কাজটা, সিলেটেই তোকে আমি বিয়ে দিয়ে দেবো বেয়াদব। তারপর ঘর জামাই করে রাখতে বলবো, যা বললাম তাই কর। আরে বাবা, আপনি তো রাগ দেখাচ্ছেন কেন? ভাইয়ার কাজ থাকতেই পারে। আপনি যেখানে যাওয়া সেখানে যান সুগা ভাইয়া।
যাও যেখানে যাওয়ার, তোমার ম্যাম বলেছে। না, আজকে থাকি, কাল যাবো, কেমন বোন? তে মুচকে হাসে। জাঙ্কুক নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। দুপুর হয়ে গেছে প্রায়। তের আর আজ শিখবে না বলে দিয়েছে, তাই ট্রেনারও চলে গিয়েছে। এখন সুগা তে বসে বাগানে গল্প করছে। আচ্ছা সুগা ভাইয়া, আপনি তো ওরা দোস্ত তাই না? জি বোন। আচ্ছা, তোমাকে আমি বোন বলছি, তাতে তোমার আপত্তি নেই তো? আপনাকে আমি ভাইয়া বলছি মানে এমনিতেই আমি আপনার বোন। আচ্ছা সুগা ভাইয়া, ওনার বাবা মারা এখানে আসেন না কেন? ছেলেকে দেখতে ইচ্ছে হয় না? ওনাদের একা লাগে না? ছেলে যাবে না মানলাম, তাই বলে ওনারাও আসবেন না? হ্যাঁ, হয়তো জাঙ্কুক তোমাকে কাল কিছু বলেছে, তাই না? এবার সম্মতি জানাই। অর্ধেক বলেছে। আসলে জাঙ্কুক ওর বোন মারা যাওয়ার পর থেকে একা হয়ে যায়, প্রতিশোধ স্পৃহা জাগে, তাই বাসা থেকে বেরিয়ে আসে। সেদিন কিছুটা হলেও রাগ কমিয়েছে ওদের মেরে, কিন্তু আসল লোক এখনো ধরা পড়েনি। তার মধ্যে তুমি তার জীবনে চলে এলে, তাই তোমাকে এত কিছু শেখাচ্ছে। বাবা মা সন্তানকে কখনোই ত্যাগ করে না। জাঙ্কুক বলেছে এই বাড়ির সীমানাতে দেখলে জাঙ্কুক মরে যাবে, তাই RM সাহেব রাগ দেখিয়ে আর আসেননি। এদিকে বাবা জানি না ছেলে তাদের নিরাপত্তার জন্য এমন করেছে, সাথে ওর বাবা মায়ের পিছনে 50টা বডিগার্ড দিয়েছে তাদের আড়ালেই। কি অবাক হয়, একটা ছেলে এত কিছু সহ্য করে আছে কি করে? আসলে সুগা ভাইয়া, দুপুর হয়ে গেছে, কিছু খেয়ে নেবেন আসুন। কি? ওই ঘরে আমি যাব না, মেরেই ফেলবে আমাকে। ও মা, কেন? ওর বাড়িতে ও নিজে ব্যতীত কারোর প্রবেশের অনুমতি নেই। তুমি ওর জীবনে এসছো, তাই তোমাকে প্রবেশ করিয়েছে। আমাকে তো তাও বাগান পর্যন্ত আসতে দিত, আগে কোনো গার্ডকেও বাগানে অ্যালাউ করতো না। অথচ এখন দেখো তোমার সেফটির জন্য ফিমেল বডিগার্ড আনিয়েছে, যেখানে ওর কোনো লেডি গার্ডই ছিল না। আর তোমার আড়ালে আগে পিছে সেদিনের পর থেকে 100 জনেরও বেশি গার্ড আছে। সেটা কি তুমি জানো? হয়তো জানো না, ওর গাড়িতে আজ অব্দি কেউ স্পর্শ করেনি, তুমি স্থান পেয়েছো তার পাশে। ওর সাথে বডিগার্ড যায় ওকে রক্ষা করতে, নাই ওর গাড়িকে যাতে কেউ টাচ করতে না পারে সেই জন্য। তুমি জাঙ্কুকের জীবনে কতটা ইম্পর্টেন্ট এবার বুঝতে পারছো তো? আসলে ওর জীবনটা বিষাদে ভরা, ও কখনো হাসে না ঠিকভাবে। অথচ তুমি এসেছো, এখন খেয়াল করবে সব সময় ওর মুখেতে মুচকি হাসি লেগেই আছে। প্রয়োজনের বেশি কথা না বলা ছেলেটাও আজ অযথাই কথা বলে। তুমি রাগ দেখিয়ে জোর গলায় কিছু বলো, ও চুপ দিয়ে শুনবে, কিন্তু সেই গলার টোনেই যদি অন্য কেউ কথা বলে সেখানেই শেষ। কি অবাকের পর অবাক হচ্ছে। বেশ কিছুক্ষণ পর বলে, চলুন লাঞ্চ করতে। না তে বোন। আচ্ছা, আপনি ওনাকে কল দিন। আমি কল করলে তুলবে না। কি বলেছে তুলবে না? করুন তো, তুলবে তুলবে। আর জাঙ্কুক কল রিসিভ করে না, বাধ্য হয়ে তিনি ফোন দেয় জাঙ্কুককে। 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলেছে। সুগা হাসি দেয়। কি ব্যাপার, মিস জিয়ন জাঙ্কুক? মিস করছো বুঝি? মোটেই না। ট্রেনিং এর ক্লাস তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আর কতক্ষণ বাইরে বসে গল্প করবে দুজনে? আপনি কি করে জানলেন? সুগা ইশারা করে বাগানের আশেপাশে লাগানো সমস্ত সিসি ক্যামেরাগুলো দেখায়। তে দেখে মুচকি হাসে। শুনুন। বলো, শুনছি তো। সুগা ভাইয়ার ঘরের ভেতরে লাঞ্চ করতে যেতে চাচ্ছেন না। আপনি বলুন যেন উনি যান। সুগা ভাইয়া আপনার অনুমতি ছাড়া যাবেন না। তুমি তোমার ভাইয়াকে খাওয়াবে, এখানে আমি কি বলবো? লাঞ্চ তোমার 2 মিনিটের মধ্যেই চলে আসবে, ভেতরে যাও দুজনেই। সুগা অবাক হয়, এই ছেলে এত সহজে মেনে নিল। তে একবার বলতে। সুগাও আজ প্রথমবারের মতো ভেতরে গিয়ে ভেতরের কাজ দেখে অবাক হচ্ছে। আজ প্রায় 4 মাস হতে চলল। তে অনেক কম সময়ের মধ্যে সবকিছু রপ্ত করে ফেলেছে। জাঙ্কুক নিজে গিয়ে তের পরিবারের সাথে সম্পর্ক ঠিক করে এসেছে। প্রথমে তের বাবা না করলেও শেষে রাজি হয়, কারণ মেয়ে যেখানে স্বীকার করে নিয়েছে জাঙ্কুককে, সেখানে ওনারা না করাটা শোভা পায় না। তে ব্যালকনিতে বসে আছে শুভ্র রঙের শাড়ি পরে। আর জাঙ্কুক যদি কিছু চায় সে না করবে না। এতদিন যাবত জাঙ্কুকের সাথে থাকতে থাকতে জাঙ্কুককে যে কখন ভালোবেসে ফেলেছে সে নিজেও টের পায়নি। একদিকে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে তে জানে না। জাঙ্কুক অফিস থেকে ফিরে তেকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকায়। জাঙ্কুক তেকে কল অব্দি করে, কিন্তু দুপুরে তে ঘুমানোর জন্য ফোন সাইলেন্ট রেখেছিল, অন করতেই ভুলে গেছে।
জাঙ্কুক একের পর এক কল দিচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে তার। জাঙ্কুক নিচে গিয়ে ছাদে সব জায়গায় খুঁজে ফেলেছে, গার্ডদেরও হুমকি দিয়েছে যে তেকে না পেলে সব কটাকে কেটে রেখে খুন করবে। রুমে এসে জাঙ্কুক ফ্লোরে বসে পড়ে। কে জান, ফিরে এসো। কোথায় চলে গেলে? তোমাকে ছাড়াই দিও জাঙ্কুক নিঃস্ব। সবাই আমাকে ছেড়ে কেন চলে যায়? তে আমার শুভ্র পড়ে, ফিরে এসো তে। নাহলে আমি আর পারছি না। আর আর কোনো ট্রেনিং করাবো না, প্রমিস। তুমি যা চাইবে তাই করব। ফিরে এসো তে। তে ঘুমের মাঝে এরকম ডুকরে কান্না শুনে আটকে ওঠে। রুমে এসে দেখে জাঙ্কুক ফ্লোরে বসে কাঁদছে আর আহাজারি করছে তার নামে। তে এত মাসেও জাঙ্কুকের এমন করুণ অবস্থা কখনো দেখেনি। জাঙ্কুক জাঙ্কুক চোখ তুলে তাকায়। তীর অবয়ব দেখে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কোথায় চলে গিয়েছিলে তে? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। তোমার মধ্যে যে আমার প্রাণ ভোমরা বন্দি আছে, তুমি ছেড়ে চলে গেলে আমার কি হবে? তে, শুভ্র পরি, আমার জান। তে জাঙ্কুকে কোনোভাবেই সামলাতে পারছে না। সান্ত্বনা দিচ্ছে তবুও কান্না থামছে না। কি করবে তাও খুঁজে পাচ্ছে না। হুট করেই তে অনাবশ্যক একটা কাজ করে ফেলে। জাঙ্কুককে নিজের কাঁধ থেকে সরিয়ে জাঙ্কুকের ঠোঁট আঁকড়ে ধরে। জাঙ্কুকের কান্না থেমেছে দেখে তেও সরে আসে। এবার তে লজ্জায় আর মাথা তুলতে পারছে না। জাঙ্কুক ভেজা ভেজা চোখে তেকে দেখে অবাক হয়। শুভ্র শাড়িতে তেকে শুভ্র পরি হুড়পড়ি থেকে কোনো কিছু কম লাগছে না। নেশা ধরে আসে জাঙ্কুকের চোখে। আমাকে উন্মাদ বানানোর প্ল্যান করেছো আগে জানলে আমি আর অনেক আগে অফিস থেকে বাড়ি ফিরতাম। তে লজ্জায় নুয়ে পড়ে। লজ্জাবতী, তোমার লাজ কি আজকের জন্য বাইরে রাখা যাবে? তে আর কিছুই বলতে পারে না। বলবে কি করে, মাথায় তো তুলতে পারছে না। আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। তাতে 10 দিন তুমি কথা না বলেও আমি তোমায় মানিয়ে নেব তে। জাঙ্কুক এবার তেকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে। কন্ট্রোল যদি আজকে একটু বেশি হারিয়ে ফেলি, একটু সহ্য করে নিও। সকালেতে লজ্জায় আর চাদরের ভেতর থেকে মুখ তুলতে পারছে না। জাঙ্কুক এখনো ওঠেনি। সেই ভেবে দিয়ে ওয়াশরুমে দৌড়ে যেতে যাবে, তখনই বিছানা থেকে নেমেই টাল খেয়ে পড়ে যায়। গায়ে হাতে পায়ে ব্যথার ওপরে আবার ব্যথা পায়। হঠাৎ কিছু পড়ার শব্দে জাঙ্কুক তাকিয়ে দেখে তে মেঝেতে বসে আছে। কি হয়েছে? পড়ে গেছি। জাঙ্কুক আর হাসতে লাগে। হাসবেন না বদলোক, কি বলেছিলেন? কন্ট্রোল যদি একটু বেশি হারিয়ে ফেলে সহ্য করে নেবে। এটা একটু হারানো অসভ্য। কোনো কন্ট্রোল ছিল না আপনার মধ্যে। রাগছো কেন জান? তোমার অমন স্বরূপ দেখে আমি কি করে কন্ট্রোল করি বলো? জাঙ্কুক এবারে একটানে দেখে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। পেরিয়ে গেছে আজ 35 দিনের মতো। জাঙ্কুক আজ অফিস থেকে ফিরে ব্যালকনিতে চলে গেছে। পিছন দিক থেকে দেখে জড়িয়ে ধরে। কি হয়েছে জান? মন খারাপ কেন? আপনার আম্মু আব্বুকে এখানে আনেন না কেন? ওনাদের সাথে তো আমার পরিচয় হয়নি। দরকার নেই। ঠিক আছে। এই বলে দিয়ে রাগ দেখিয়ে রুমে শুয়ে পড়ে উল্টো দিক ফিরে। জাঙ্কুক ফ্রেশ হয়ে দেখে তে সেইভাবেই শুয়ে আছে। তোমার এত মুড সুইং হয় কি করে জান? রাগ করো না তে। তে এখনো কোনো কথা না বলে ওইভাবেই শুয়ে আছে। আচ্ছা, কাল তুমি ঘুম থেকে ওঠার আগেই আমার আম্মুকে দেখতে পাবে। তে উঠে গিয়ে এক লাফে জাঙ্কুককে জড়িয়ে ধরে। নিচে চেঁচামেচির শব্দে ঘুম ভাঙে তে। ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে দেখে এক সুন্দরী মহিলা জাঙ্কুককে ঝাড়ছে, আর জাঙ্কুকও সেটা শুনছে। তে বুঝে যায় এই মহিলাটি কে। আম্মি। জিন জাঙ্কুক একসাথে ফিরে তাকায় তের দিকে। মাশাআল্লাহ, কি সুন্দর বৌমা। আর এই হয়েছে এক বান্দর ছেলে। বলছি মা, তুমি কি দেখে একে পছন্দ করেছিলে বলো তো? পছন্দ? হ্যাঁ, রীতিমতো তুলে এনেছে আমাকে আম্মি। পুরো বাপের মতো হয়েছে। নেহাতি তুই আমার মতো ভালো বলে ওর সাথে আছিস, যেমন আমি তোর আব্বার সাথে আছি। ঠিক বলেছ আম্মি। জাঙ্কুক রাগি চোখে তাকায়। তে পাশেই দাঁড়িয়ে ছিল। বিদায় কানের পাশে ফিসফিস করে বলে, অফিস থেকে একবার ফিরতে দাও, তারপর আমি বোঝাবো আমি কি। তে মুখ বেঁকে জিনকে জড়িয়ে ধরে। আব্বা রাতে আসবে অফিস শেষে। সে আমি জানি, তুই অফিসে যা। আমি এখন গল্প করবো তে মামুনির সাথে। জাঙ্কুক চলে যায়। অন্যদিকে মিস্টার কাই
আজ জাঙ্কুকের বাড়িতে আমার প্রাণপ্রিয় এক্স প্রেমিকা এসেছে। চাচাতো বোন মানে জিয়ন জাঙ্কুকের মা, ওই দুটোকেই ওখানেই শেষ করে দাও। নামজুন আর জাঙ্কুকে একসাথে শখ পেতে দেখলে আমার কলিজা চুরাবে। জাঙ্কুকের বাড়ির আশেপাশে যা গার্ড আছে তার 4 গুণ নিয়ে যাও, আর ব্যাকআপে 2 গুণ এক্সট্রা বডিগার্ড রাখো। ঠিক দুপুর 12টার সময় ওদের বাড়িতে যাবে, ওদের 12টা বাজাতে। ওকে স্যার। ঠিক দুপুরে তেয়া জিন গল্প করছিল। ঠিক এমন সময় বাইরে হইচই শোনা যায়। এক পর্যায়ে গুলির আওয়াজ অব্দি শোনা যায়। একটা বডিগার্ড অ্যালার্ট বেল বাজিয়ে দিতেই তেয়া জিন বারান্দায় গিয়ে দেখে পরিস্থিতি। জাঙ্কুক মিটিং এ থাকায় প্রথমে কল রিসিভ করেনি। মিটিং শেষ হতেই ফোন হাতে নিয়ে দেখে বডিগার্ডের মধ্যে দুজন পুরি বার করে কল দিয়েছে। প্রায় 2 ঘন্টা আগে। হাত কাঁপছে জাঙ্কুকের। তাদের আর কলে না পেয়ে সিসি ক্যামেরা দেখে। জাঙ্কুক বাগানের সিসিটিভি ক্যামেরা 2 ঘন্টার আগের ফুটেজ চেক করে বেরিয়ে যায়। সুগাকে ইনফর্ম করে দেয়। সুগা প্রচুর বডিগার্ড নিয়ে হাজির হয়। বাড়ির ভেতরের অবস্থা দেখে কিছুটা খারাপ আন্দাজ করে। নিজের রুমের দিকে পা বাড়ায়। এর কি হয়েছে আম্মি? ফাইট করার পর থেকে সেই যে জ্ঞান হারানো এখন অব্দি জ্ঞান ফেরেনি। ডাক্তারকে আনতে পাঠিয়েছি আমি। এই চোখ খোলো প্লিজ, কি হয়েছে? কথা বলছে না কেন? চোখ খোলাতে জান, আমি কিন্তু রেগে যাচ্ছি। আমার কিছু হলে হি দুনিয়া আমি চারখার করে দেব। ওই কাইকে আমি বাঁচতে দেব না। জান। ম্যাম, এসো ইয়োনো, ডাক্তারকে ভেতরে নিয়ে এসো। ডাক্তারকে দেখে জাঙ্কুক সরতেই ডাক্তার সেখানে বসে চেক আপ করতে শুরু করে। জাঙ্কুক, ইয়োনো, তোমরা এই রুমের বাইরে যাও। কোথাও যাব না আমি আম্মি। যে অন্য কোথাও দেখাবে, বাইরে যাও এখন। জাঙ্কুক কিছুটা রাগ দেখিয়ে বেরিয়ে যায়। হঠাৎ মাথায় আসে তার মা কি যেন একটা ফাইটের কথা বলছিল। হন্তদন্ত হয়ে ল্যাপটপ নিয়ে নিচে বসার রুমে আসে। সেখানে সুগাকে দেখতে পায়। দুজন মিলে ল্যাপটপ চেক করে। ল্যাপটপ চেক করতে করতেই বলে, গার্ড বাড়িয়ে দে সুগা। করে দিয়েছি। জাঙ্কুক বাড়ির ভেতরের ফুটেজ দেখে অবাক হয়ে যায়। সাথে সুগাও। নিজের আম্মি আর নিজের বউয়ের এমন রূপ দেখবে ভাবেনি। কেউ কারো থেকে কম না। এমনকি সব শেষে যখন কাই আসে, প্রথমেই তীর মেরে কাই করুণ অবস্থা করে ফেলে। রক্তাক্ত অবস্থায় যখন মাটিতে পড়ে থাকে, তখন পিছন দিক থেকে জিন এসে হামলাকারীদের থেকে একটা গান নিয়ে কাইকে শুট করে দেয়। কারণ জিন আগে থেকেই জানতো ওর মেয়ের এই অবস্থার পেছনে ঠিক কে দায়ী। জাঙ্কুক বাড়ি ছাড়ার আগে কার সাথে যখন কথা বলছিল ফোনে, তখন জিন সমস্তটাই শুনে ফেলে। তারপর জাঙ্কুক যখন বাড়ি ছাড়ে, তখন জিন এক প্রকার আরএম সাহেবের কাছ থেকে সবকিছু ট্রেনিং নেয়, এমনকি গান শুট করারও। সুগা, তোর বোনকে এমনি আমি ভয় পাই। এখন তো দেখছি বুকে থুতু দিয়ে ঘুরতে হবে, কিন্তু হঠাৎ এমন আঘাত ছাড়াতে অজ্ঞান হয়ে গেল কেন? এমন সময় দেখে ডাক্তার বেরিয়ে চলে যাচ্ছে আর জিন সিঁড়ি দিয়ে নামছে। আম্মি, তুমি এমন মুখ গোমড়া করে রেখেছো কেন? তীর কি হয়েছে বলো না? ও সুস্থ আছে তো? বইয়ের খেয়াল রাখতে না পারলে বিয়ে করেছিলে কেন? আমি দেখে আমার সাথে নিয়ে চলে যাব। কেন? কি হয়েছে ওর আম্মি? প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলল প্রেগনেন্ট। ও যে এত শরীরটা দুর্বল, তুমি খেয়াল করোনি? জাঙ্কুক কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। কোনো কথা না বলে দৌড়ে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। জাঙ্কুক রুমে গিয়ে দেখে তে চোখ খুলছে। আপনি বিশ্বাস করুন, আমি ওদের। আমার বিশ্বাস হচ্ছে না আমার শুভ্রপরি। জানো আমি আজ কত খুশি। কেন? ওদের মেরেছে বলে? আমি পাপা হচ্ছি তাই। তীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আজ তুমি আর আম্মি যা করেছো তার জন্য আমি গর্বিত, কিন্তু আজকের পর থেকে এক চুল পরিমাণ অনিয়ম হলে এই জীবন জাঙ্কুক কি জিনিস তোমাকে দেখিয়ে দেবে। তীর জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তেকে চুমু খায়। আজ তেকুকের 4 বছরের জন্মদিন। বিশাল বাড়ি সেজে উঠেছে বিভিন্ন ভাবে। অট্টালিকার মধ্যে প্রচুর লোকের সমাগম হয়েছে। সবাই জন্মদিনের ছোট্ট তেকুকের বাবা মাকে খুঁজছে, কিন্তু তাদের কোথাও নজরে আসছে না। মাম্মা তুমি কোথায়? আমার তোমাকে দরকার আছে। দরজা খোলো মাম্মা। জাঙ্কুক দরজা অল্প করে খোলে, উঁকি দিয়েই বলে, আমার বউকে এখন আমার দরকার আছে। এই রুমের ধারে কাছেও আসবে না। ভেতর দিক থেকে তে চিল্লিয়ে ওঠে, ইস, কি সব বলছেন আপনি আপনার ছেলেকে? তেকুক, তুমি ইয়ন মিনের সাথে গিয়ে খেলো। এই রুমে তুমি এখন ঢুকতে পারবে না। ইয়ন মিন চলে এসেছে।
তুমি নিচে যাও, দেখতে পেয়ে যাবে সুগা আঙ্কেলের কোলেই থাকবে। আর এই রুমের দিকে কাউকে আসতেও দেবে না, নিজেও আসবে না। পাপা তুমি ভেবো না, আমি ইয়ন্নিনের কাছে গেলাম, তুমি আর মামা কাজ করো। জাঙ্কুক মুচকি হেসে দরজা বন্ধ করে দেয়। পিছন ঘুরে দেখে তে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে। লাল পরীদের মতো লাল হলে কিন্তু আজ ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা ভুলে যেও। ছেলের বাবা মা দুজনেই রুমে বন্দি থাকবে। এইবার কিন্তু আমি আরো কন্ট্রোললেস হয়ে যাব, বলে দিলাম। বের হন এক্ষুনি রুম থেকে। তোমার লিপস্টিকের টেস্ট না করে আমি এখান থেকে যাবই না। মানে যাবো না। জাঙ্কুক এক দৌড়ে দরজার কাছ থেকে এসে তেকে কোলে নিয়ে গিয়ে টেবিলের উপর বসিয়ে কিস করতে শুরু করে। আহ তে, এত নড়াচড়া করো না। যাও, এবার নিচে যাও। এখন ছেড়ে দিলাম বলে ভেবো না রাতেও পার পাবে তুমি।